গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে যুক্ত ছিল। তবে হামাসের পক্ষ থেকে এতে কোনো নমনীয়তা না আসায় বিকল্প কৌশল ভাবছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ এবং মিডল ইস্ট মনিটর জানায়, যুদ্ধবিরতির মধ্যস্থতায় সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মার্কিন প্রশাসন হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবিকে আর পূর্বশর্ত হিসেবে দেখছে না। আরব মিশরীয় সূত্রগুলো বলছে, হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত থেকে কিছুটা সরে আসার বিনিময়ে গাজায় বন্দী থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। সূত্রগুলোর মতে, এই নীতিগত পরিবর্তনের পেছনে রয়েছে ওয়াশিংটনের ভেতরের সচেতনতা। গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে কোনো সামরিক পদক্ষেপ কার্যকর হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ মনে করছে, ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসনের প্রতি অতিরিক্ত কর্তৃত্ববাদী ও কৌশলী মনোভাব দেখাচ্ছেন। উল্লেখ্য, গাজায় টানা 15 মাস সামরিক অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় 2 মাস অঞ্চলটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতনৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 18 মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2749 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 7600 জন। চলমান এই হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত লঙ্ঘন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সামরিক উত্তেজনার অবসান ঘটেছে অবশেষে। সীমান্ত জুড়ে চলা হামলা পাল্টা হামলায় উভয় দেশই সামরিক ও বেসামরিকভাবে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়। তবে বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আগেই শনিবার বিকেলে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। যুক্তরাষ্ট্র এই শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের লাইভ আপডেট অনুযায়ী, ভারতের হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায় তার ব্যাপকতা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়। এতে দিল্লি আলোচনায় বসতে আরও আগ্রহী হয়ে ওঠে। পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সংঘাত যখন নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখনই আলোচনার ভিত্তি তৈরি হতে থাকে। সূত্রটি আরও জানায়, শুক্রবার পর্যন্ত আলোচনা চললেও শনিবার ভোরে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ইসলামাবাদ কৌশলগতভাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ভারতের ওই হামলার জবাবে তারা চোখের বদলে চোখ নীতিতে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তবর্তী সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়। এই প্রতিক্রিয়া এতটাই বিস্তৃত ও সুসংগঠিত ছিল যে ভারত তাৎক্ষণিকভাবে আলোচনায় মনোযোগী হয়ে পড়ে। যদিও আলোচনা চলাকালেও সীমিত পর্যায়ে হামলা পাল্টা হামলা অব্যাহত ছিল, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং কূটনৈতিক তৎপরতার ফলে শান্তি চুক্তি অগ্রসর হয়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শান্তি প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়াও সৌদি আরব ও তুরস্কের কয়েকজন সিনিয়র কর্মকর্তা আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শনিবার বিকেল থেকে আর কোনো নতুন হামলার ঘটনা ঘটেনি এবং তার 2 ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এই সমঝোতা সম্পূর্ণভাবে পাকিস্তানের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখযোগ্য ছিল না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান দ্বন্দ্ব এক নতুন মোড় নিয়েছে। গত 1 মাসে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 4 দফা আলোচনা হলেও শান্তির বার্তা মেলেনি। বরং সোমবার ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার মধ্য দিয়ে এ সংকট আরও ঘনীভূত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইরানের সামরিক বাহিনী গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব
ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের কার্যক্রম লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংস্থাটির সঙ্গে জড়িত 3 জন শীর্ষ কর্মকর্তা ও একটি সহযোগী প্রতিষ্ঠানের ওপরও একই সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ ফ্রিজ করা হয়েছে। একই সঙ্গে তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে এবং কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা আর্থিক লেনদেন করতে পারবে না। মার্কিন বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে এবং তা এখন অস্ত্র তৈরির পর্যায়ে প্রবেশ করেছে। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা সাধারণত শুধু পারমাণবিক অস্ত্র তৈরির জন্যই ব্যবহৃত হয়। উল্লেখযোগ্যভাবে বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তাছাড়া ইরান ফ্রন্ট কোম্পানি ও মধ্যস্থ এজেন্টের মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রযুক্তি পারমাণবিক ও সামরিক গবেষণার জন্য ব্যবহারযোগ্য। ওয়াশিংটন বলছে, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন কর্মসূচিকে ধীর করে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে এর সক্ষমতা সীমিত করা। এতে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনরায় জোরালোভাবে তুলে ধরা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপ ইরানকে তাদের অবস্থান থেকে সরাতে পারছে না, বরং তেহরান আরও দৃঢ় মনোভাব প্রকাশ করছে এবং পশ্চিমা বিশ্বের প্রতি তাদের আস্থাহীনতা বাড়ছেই। ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি চালানো হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নিষেধাজ্ঞা ও চাপের কৌশল ইরানের মতো কঠোর অবস্থানের দেশগুলোর ক্ষেত্রে বরং উল্টো ফল দিচ্ছে। আলোচনার দরজা খোলা থাকলেও পারস্পরিক অবিশ্বাসের দেয়াল এখনও অনেক পুরু। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন এই নিষেধাজ্ঞাগুলো আদৌ ইরানকে থামাতে পারবে কিনা তাদের পরমাণু অভিযাত্রায়। আলোচনার পাশাপাশি চাপ প্রয়োগের এই কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপের উপর। বিশ্ব রাজনীতির এই জটিল মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার গতি প্রকৃতি কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চললেও চাপা উত্তেজনা বিরাজ করছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ ঝাঁঝালো মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত শুধু উপমহাদেশেই নয় বরং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, সোমবার 12 মে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আসিফ। সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত কেবল নিজ দেশে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডাতেও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। তিনি দাবি করেন, বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রমে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং এই বাস্তবতাকে আর উপেক্ষা করার সুযোগ নেই। সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে খাজা আসিফ বলেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক এবং মনস্তাত্ত্বিক 3 দিক থেকেই সাফল্য অর্জন করেছে। তার দাবি, ভারত বহু বছর ধরে পাকিস্তানের ভেতরে অস্থিরতা তৈরি করতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের পূর্ব সীমান্তে সরাসরি সংঘর্ষের পাশাপাশি পশ্চিম সীমান্তেও ভারত মদতপুষ্ট তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মি BLA এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত 2 দশকে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। মোদির সাম্প্রতিক এক ভাষণের প্রসঙ্গ টেনে আসিফ বলেন, তার বক্তব্যে পরাজয়ের ছাপ স্পষ্ট ছিল। তিনি দাবি করেন, কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার দরজা এখনো খোলা। মোদির এমন স্বীকারোক্তি পাকিস্তানের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারতে মোদির জনপ্রিয়তা ক্রমে কমছে এবং সাধারণ মানুষ তার নীতির বিরুদ্ধে সরব হচ্ছে। ভবিষ্যতের যে কোনো দ্বিপাক্ষিক সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু উত্থাপন করবে পাকিস্তান বলে আশ্বাস দেন তিনি। খাজা আসিফের দাবি অনুযায়ী 10 মে পাকিস্তানের পাল্টা সামরিক অভিযানের পর ভারত যখন তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে দেখতে পায়, তখন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে দ্রুত 5টি দেশের কাছে যুদ্ধবিরতির জন্য সহায়তা চায়। এই পদক্ষেপ থেকেই বোঝা যায় সংকট মোকাবেলায় ভারত কতটা চাপের মধ্যে ছিল।
ভারতের সর্বোচ্চ কূটনীতিক তথা পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্ট লক করে দিয়েছেন। তার একমাত্র কন্যা ডিডন মিস্ত্রিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন। অ্যাকাউন্টটি এখন প্রাইভেট, ফলে বাইরের কেউ সেখানে কমেন্ট করতে পারছেন না। অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের সময় থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ব্রিফ করে আসছেন বিক্রম মিস্ত্রি। এই সময় তিনি কার্যত ভারতের কূটনৈতিক অবস্থানের মুখপাত্র হয়ে ওঠেন। দেশজুড়ে তার পেশাদারিত্বের প্রশংসা করা হলেও যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর থেকে একাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। তারা মনে করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযান আরও চলা উচিত ছিল এবং যুদ্ধবিরতির সিদ্ধান্তে হতাশ হয়ে এই ক্ষোভ বিক্রম মিস্ত্রির উপর চাপিয়ে দিচ্ছে। এই আক্রমণ শুধু বিক্রম মিস্ত্রির দিকেই নয়, বরং তার কন্যা ডিডন মিস্ত্রির প্রতিও ছড়িয়ে পড়ে। লন্ডনে কর্মরত এই আইনজীবী একসময় ভারতে আইনের শিক্ষার্থী থাকা অবস্থায় দ্য ওয়ার পোর্টালে ইন্টার্নশিপ করেছিলেন এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে গবেষণা করেছিলেন। ট্রোলাররা এসব তথ্যকে সামনে এনে তাকে দেশবিরোধী তকমা দেওয়ার চেষ্টা করেন। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নম্বরও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হয়। প্রায় এক দশক আগের পারিবারিক একটি ছবিও তুলে এনে নানা কটূক্তি করা হয়। এই পরিস্থিতিতে শনিবার 10 মে রাত 11টায় ব্রিফিংয়ের কয়েক ঘন্টা পরে বিক্রম মিস্ত্রি তার এক্স অ্যাকাউন্টটি প্রাইভেট করে দেন এবং এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। এই ঘটনা নিয়ে ভারত জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তবে বিক্রম মিস্ত্রি ও তার পরিবারের প্রতি সমর্থন জানিয়ে বহু বিশিষ্ট ব্যক্তি মুখ খুলেছেন। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আমলারা রাজনৈতিক সিদ্ধান্তের জন্য দায়ী নন, তারা সরকারের নির্দেশেই কাজ করেন। কাশ্মীরি কংগ্রেস নেতা সালমান সোজ মন্তব্য করেন, একজন কাশ্মীরি হিসেবে বিক্রম মিস্ত্রি দেশকে গর্বিত করেছেন। কংগ্রেস নেতা সচিন পাইলট মিস্ত্রির বিরুদ্ধে ট্রোলিংকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। কমেডিয়ান বীর দাস, সাংবাদিক বীর সাংভি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী করুণাস নন্দী সহ আরও অনেকে মিস্ত্রি ও তার কন্যার পাশে দাঁড়িয়ে ট্রলারদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে যারা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে তারা শুধু সামাজিক শালীনতা নয়, আইনকেও লঙ্ঘন করছে এবং তাদের যথাযথ বিচার হওয়া উচিত। ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা যখন কমতে শুরু করেছে, ঠিক তখনই জাতির উদ্দেশ্যে রুদ্ধশ্বাস এক ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার 12 মে সন্ধ্যায় দেওয়া এই 22 মিনিটের ভাষণে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, অপারেশন সিন্দুর শেষ হয়নি, এটি কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে, প্রয়োজনে ফের আঘাত হানা হবে। পাকিস্তানে ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন পরেই এই ভাষণ আসে, যেখানে মোদি জানান পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়ে শুধু কাঠামোই নয়, মনোবলও ধ্বংস করেছে ভারত। মোদি বলেন, পাকিস্তানের জানা উচিত হামলা শেষ হয়নি, আমরা শুধুই প্রতিশ্রুতি পেয়েছি যে তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই প্রতিশ্রুতির মূল্যায়ন করতেই আপাতত অভিযান স্থগিত করা হয়েছে। তবে যদি তারা প্রতারণা করে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে পরিণতি হবে ভয়াবহ। তিনি আরও যোগ করেন, আমরা এখন থেকে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করব, তাদের মনোবল ও কাজই নির্ধারণ করবে পরবর্তী প্রতিক্রিয়া। এটা যেন কেউ না ভুলে, আমরা প্রতিশোধ স্থগিত করেছি, বাতিল করিনি। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত যে একটি নতুন কৌশলগত ধাপে প্রবেশ করেছে সেটিও স্পষ্ট করেন মোদি। তিনি বলেন, এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতিগত অবস্থানে এক মৌলিক পরিবর্তনের প্রতিফলন। এখন থেকে যেখানে সন্ত্রাসী ঘাঁটি থাকবে সেখানে ভারতের আঘাত যাবে। ভারতের ভূমিতে হামলার জবাব হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুপরিকল্পিত। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ব্ল্যাকমেইল ভারতকে দমাতে পারবে না, বরং পারমাণবিক ছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাগুলোতে ভারত আরও নির্ভুল ও চূড়ান্তভাবে আঘাত হানবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র এবং হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না। যারাই দায়ী তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের অপারেশন সিন্দুর চালায় ভারত। এরপর টানা 4 দিন ধরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চলে কথার এবং অস্ত্রের লড়াই। পরিস্থিতি জটিল হয়ে উঠলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরই প্রেক্ষিতে সোমবার মোদির ভাষণে সামরিক কৌশল এবং কূটনৈতিক বার্তা দুই একসঙ্গে দিয়েছেন, যা স্পষ্টতই ইঙ্গিত করে দক্ষিণ এশিয়ার শান্তি ফিরলেও যুদ্ধ এখনও শেষ হয়নি, শুধু থেমে আছে, প্রস্তুত হচ্ছে আবার জ্বলে ওঠার জন্য।